আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 139 উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ আজ। মন্ত্রী এমপি সহ যে কারো প্রভাব বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ সিইসির। পাটুরিয়া দৌলতদিয়ায় এখনই দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দরকার নেই বললেন প্রধানমন্ত্রী। টাকা অপচয় না করে সড়ক ও সেতু বিভাগকে সমন্বয় করে কাজ করার নির্দেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর তৃতীয় ঋণের কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। টাকা ছাড়ে দুই পক্ষই একমত। ভিসা ইস্যু প্রক্রিয়া শেষ না হওয়ায় 11 মে পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজ যাত্রীদের বরণ করতে প্রস্তুত পবিত্র নগরী মক্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ শুরু হচ্ছে 139টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট। 22টি উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। জামালপুরের সরিষাবাড়ির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মন্ত্রী এমপি সহ যে কারো প্রভাব বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোন দল ভোটে অংশ না নিলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে নির্বাচন। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। সংসদ নির্বাচনের 4 মাস পর উপজেলা পরিষদে ভোট। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সারা দেশে 4 দফায় ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 140টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1600-র বেশি প্রার্থী। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। কথা বলেন মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার প্রসঙ্গে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয় সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের মতোই উপজেলা পরিষদ নির্বাচনে সব দল অংশ না নেয়া এটি নিয়ম রক্ষার ভোট কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না, নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। কোনো একটা দেশের যে শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। তার মতে কোনো দল নির্বাচন বর্জন করলেও প্রার্থী সংখ্যার বিচারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে স্থানীয় এই নির্বাচন। কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না। এটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যক্তি প্রার্থী। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়। প্রথম ধাপে এরই মধ্যে চেয়ারম্যান পদে 8, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন করে মোট 28 জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দরকার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখে তিনি বলেন, অর্থনৈতিক লাভ ও মানুষের কষ্ট লাঘবের কথা চিন্তা করে প্রকল্প হাতে নিতে হবে। এ সময় টাকা অপচয় না করে সড়ক ও সেতু বিভাগের মধ্যে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপাল মাহমুদের রিপোর্টে। ঢাকা শহরের যানজট কমিয়ে গাড়ির গতি বাড়াতে প্রায় 90 কিলোমিটার বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। ঢাকার আব্দুল্লাপুর হয়ে গাবতলী, বাবুবাজার দিয়ে ডেমরা পর্যন্ত সড়ক পথের কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। কতটা দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে। গণভবনে এ প্রকল্প সংক্রান্ত কার্যক্রম উপস্থাপন করা হলে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ইনার সার্কুলার রোডের পরিবর্তে আউটার সার্কুলার রোডের গুরুত্ব তুলে ধরেন তিনি। অনেকগুলি প্রস্তাব দেখানো হলো সড়কে, মানে ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার। এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? কারণ ইতিমধ্যে অনেকগুলি সংযোগ কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কোনো কোনো জায়গা আছে যে সামান্য একটুখানি যোগ করে দিলেই কিন্তু যোগাযোগটা হয়ে যায়। তো ওটা আগে আপনাদের খোঁজ করে বের করতে হবে। শহরটা যে খুব অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, যে কারণে কাজ করতে গেলেই সমস্যা দেখা দিচ্ছে। আর এত ঘন বসতি, যেখানে মানুষকে সরানো, মানুষকে আবার অবস্থান করে দেওয়া, এগুলি নিয়ে অনেক সমস্যা আমাদের পড়তে হয়। তো সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের সিদ্ধান্ত। সেই জন্য আমি বলছি, যেখানে যতগুলি দেখানো হলো, আমার ভালো লেগেছে আউটার সার্কুলার যেটা বড় করে করা, সব থেকে বড় এলাকা নিয়ে, আমার ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করাটাই ভালো। দ্বিতীয় পদ্মা সেতু সহ নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রেও তা পরিশোধ করার সক্ষমতা বিবেচনা করে নিতে হবে। আদৌ আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা এখনই করব কিনা, ঠিক আমার মনে হয় এই মুহূর্তে খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে এটা এখন অত বলাও না, ওটা ধীরে চলা। যেটা আমাদের এখন আছে বর্তমানে আমার চলছে, ঠিক এই মুহূর্তে যেটা আমার প্রয়োজন নাই এত, সেটা আমি এখন আরো বাড়াতে যাব না বা করতে যাব না। বরং যেসব জায়গায় একেবারেই মানে দুর্গম রয়ে গেছে, সেগুলির দিকে আমরা দৃষ্টি দেব। এভাবে আমাদের পর্যায়ক্রমিকভাবেই কিন্তু কাজগুলি করতে হবে। পরনির্ভরশীলতা কমিয়ে যেন নিজেদের সক্ষমতা বাড়ে, সরকার সেভাবে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা। মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়া প্রদানে উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সাথে ভার্চুয়াল বৈঠকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এবং কোভিড-19 মহামারীর প্রভাব মোকাবেলায় অতীতের সাফল্য বিবেচনা করে বাংলাদেশ এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। তিনি আরও মতামত দেন যে রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা ভবিষ্যতের মহামারী প্রতিরোধ, শনাক্তকরণ এবং কার্যকরভাবে সাড়া দেওয়ার ক্ষমতা বাড়াতে পারে। Now is the time to work together globally to achieve the public health goals outlined in Sustainable Development Goals 3 and Goal 17. This involves helping countries with fewer resources improve their ability to handle health risks. I thank the independent panel co-chaired by President Ellen Johnson Sirleaf and yourself for making a compelling case about it. গ্রাম আদালতের জরিমানার সীমা ৭৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা পর্যন্ত করার বিধান রেখে গ্রাম আদালত বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এদিকে সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের -2 ফর্মুলার সময় অনেকের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের জন্যই স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। বাংলাদেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা, এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। এবং এর জন্য আমার দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমি উঠেছি, যে আমি আমার দেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, যে আমার আর কিছুই ছিল না, বাবা মা ভাই সব হারিয়ে একমাত্র দেশের মানুষই আমার একমাত্র শক্তি এবং প্রেরণা। আমি সেই শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতীয় নির্বাচনের মতো দেশবাসীকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি। রাজধানীর বনানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, নির্বাচনের নামে উপজেলার ভোটেও দেশবাসীর সাথে প্রহসন করা হচ্ছে। প্রায় সব রাজনৈতিক দলের মতো উপজেলা নির্বাচনে দেশের জনগণের কোনো সাড়া নেই বলে দাবি করেন বিএনপির এই মুখপাত্র। জনগণকে বাদ দিয়ে, বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো দামি নির্বাচন তারা করতে যাচ্ছে।
জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে, সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এই দাবি সরকারকে যেন কেউ সমর্থন না করে। 2026 সালে বাংলাদেশ ঋণ খেলাপি দেশের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। ওই বছর থেকে বিদেশি ঋণের মূল টাকা পরিশোধ করতে হবে। রাজধানীতে এক আলোচনা সভায় ব্যাংক একীভূত করার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ঋণ খেলাপিদের বাঁচাতেই এটা করা হচ্ছে। মাহবুব কবির চাপলের রিপোর্টে বিস্তারিত। ঋণের টাকায় হচ্ছে উন্নয়ন, চলছে একের পর এক মেগা প্রজেক্ট। এতে সরকারের লোনের পরিমাণ দাঁড়িয়েছে 16.5 লাখ কোটি টাকা, অর্থাৎ দেশের প্রতিটি মানুষের ঘাড়ে দেনার বোঝা প্রায় 1 লাখ টাকা। অনেক প্রকল্পের কাজ শেষ হওয়ায় বাড়ছে ঋণ পরিশোধের চাপ। এখন পর্যন্ত বিদেশি ঋণের সুদ পরিশোধ করছে সরকার। তবে 2026 সাল থেকে আসলসহ প্রতি বছর পরিশোধ করতে হবে প্রায় 6,000 কোটি টাকা। অর্থনীতি যেভাবে চলছে এমনটা অব্যাহত থাকলে লোন পরিশোধে সংকটের আশঙ্কা করছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা। অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না। এটা কয় মাস হয়ে গেছে? তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন। 2024 সালে ঝুঁকির মধ্যে পড়বে ঋণের টাকা শোধ করার জন্য, এবং সেটা 2026 সালে আরো বেশি প্রকট হবে। অর্থ কেলেঙ্কারি আর ঋণ খেলাপিতে জড়িত 5টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তাতে আপত্তি জানিয়েছে বেসিক ও ন্যাশনাল ব্যাংক। হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের পরও কোনো ব্যবস্থা না নিয়ে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিকদার পরিবারকে। ঋণ খেলাপিদের সুরক্ষা দিতেই এমনটা করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলেন ডক্টর দেবপ্রিয়। কেন্দ্রীয় ব্যাংকের থেকে প্রশাসনিকভাবে নির্দেশনা দেওয়ার পরেও দেখেন কিভাবে মালিকানা বদল হয়ে গেল। আমরা তো এটাও জানি না যে ওই ব্যাংকগুলোর যে সমস্ত খেলাফি ঋণ আছে, এর দায়িত্ব কে নিবে। আজকে আপনি একত্রিত করবেন, কালকে কি আবার সরকারের পক্ষ থেকে ওগুলি মুক্তি দিয়ে দেওয়া হবে? আপনার স্বচ্ছতার অভাব, আবার ওই তথ্যের ঘাটতি, আবার ওই জবাবদিহিতার সমস্যা ওখানে রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ারও তীব্র সমালোচনা করেন তিনি। ডাল মে কুছ কালা হ্যায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। ঢাকা সফরে IMF এর সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে সমাপনী বৈঠকে ঋণের পরবর্তী কিস্তির টাকা ছাড়ে দুই পক্ষ একমত হয়েছে বলেও জানানো হয়। IMF প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। আশাবাদী যে আমাদের যে কিস্তি, সেটা পরবর্তী কিস্তি ছাড়া IMF বিভিন্ন বিষয়ে যে তাদের পর্যালোচনা, সেটা আমাদেরকে জানিয়েছে। আমরা বাংলা ব্যাংকের পক্ষ থেকে সেগুলো শুনেছি, এবং বেশিরভাগ বিষয়েই আমরা যে আমাদের যুক্তি এবং তথ্য সেগুলো উপস্থাপন করার পর আমরা উভয়ই একমত হয়েছে বিভিন্ন বিষয়গুলোতে। ভবিষ্যতে যে কর্মপরিকল্পনা, সেই বিষয়গুলোতে একমত হয়েছে। গত মৌসুমের চেয়ে দাম বাড়িয়ে শুরু হলো চলতি মৌসুমে বোরো সংগ্রহ কার্যক্রম। এবার 17 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে এই কার্যক্রম উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের জানান, ধান চালের গুণগত মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ফজলের রিপোর্টে বিস্তারিত। অন্যান্য বছরের মতো চলতি মৌসুমে শুরু হলো বোরো ধান সংগ্রহ কার্যক্রম। এরই মধ্যে হাওরের প্রায় সব ধান কাটা হয়ে গেছে। সারা দেশে 50% বেশি ধান উঠেছে কৃষকের গোলায়। সচিবালয়ে এবারের ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, কোনো অবস্থাতেই কৃষক যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখেই এবার খাদ্যশস্য সংগ্রহ করা হবে। প্রতিটি ইউনিয়নে 3 জন করে কৃষি উপসহকারী কর্মকর্তা আছে। তাদের কাছে একটি করে ময়েশ্চার মিটার দেওয়া আছে। যারা অ্যাপসে অ্যাপ্লিকেশন করেছেন বা কৃষি দপ্তর থেকে
যাদের কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে মহেশসার মিটার দিয়ে। গত মৌসুমে প্রতি কেজি ধান 30 টাকা ও সিদ্ধ চাল 44 টাকা দরে সংগ্রহ করা হয়েছিল। এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা ও আতপ চাল 44 টাকা। ধান চালের দাম বাড়লেও গতবারের তুলনায় কমেছে গমের দাম। এবার প্রতি কেজি গম সংগ্রহ করা হবে 34 টাকা দরে, যা গত বছর ছিল 35 টাকা। এবার 17 লাখ টন ধান ও চালের পাশাপাশি 50,000 টন গমও সংগ্রহ করা হবে। সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি, যদিও মিল কম ওখানে, তার জন্য ধানের বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। এবার বোরো মৌসুমে ধান ও চাল কিনতে 7,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 31 আগস্ট পর্যন্ত চলবে এবারে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম। ধন্যবাদ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। শুরু হয়েছে পবিত্র হজের কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের বরণ করে নিতে প্রস্তুত সৌদি সরকার। বাংলাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এদিকে অধিকাংশ হজযাত্রীদের ভিসা ইস্যু প্রক্রিয়া শেষ না হওয়ায় 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। অপরদিকে ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় মক্কায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি বেসরকারি অনেক এজেন্সি। সৌদি আরবের পবিত্র মদিনা শরীফ থেকে সাজিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে দেশ ছাড়তে শুরু করবেন বাংলাদেশের হজ যাত্রীরা। তাদের বরণে প্রস্তুত সৌদির বাংলাদেশ হজ মিশন। সরকারের পক্ষ থেকে মদিনাতে হজকর্মী নিয়োগ এবং বিভিন্ন কমিটির বা প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, টেকনিক্যাল টিম সহ অন্যান্য দের নিয়োগ সম্পন্ন হয়েছে বা পদায়ন সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ এবার হাজিরা 2024 সালে অন্যান্য বছরের তুলনায় বা ন্যায় আরো ভালো সেবা পাবে। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 85,257 জন হজযাত্রী। এর মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র 35,000-এর। মঙ্গলবার ছিল ভিসা আবেদনের শেষ দিন। এই পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে 11 মে পর্যন্ত ভিসা ইস্যুর মেয়াদ বাড়িয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। অধিকাংশ হজ যাত্রীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বেসরকারি ট্রাভেল এজেন্সিগুলো এখনো মক্কা মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি। সময় মতো বাড়ি ভাড়া করতে না পারায় এজেন্সি মালিকদের দায়ী করছেন হোটেল ব্যবসায়ীরা। এজেন্সি মালিকগুলা এখনো মিসফালাতে অনেক ঘোরাঘুরি করছে তারা কমের জন্য। অলরেডি এই বছর অনেক কমই হোটেলগুলো সারা হইতেছে, কিন্তু তারা হোটেল এবছর নিতেছে না। প্রায় 20-30% হোটেল ভাড়া নিচ্ছে যারা বেসরকারি আছেন, এখনো অনেকে করতেছেন, মানে দাম কমবে অথবা বাড়বে এই উদ্দেশ্যে। এদিকে হজ ভিসায় শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে বলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। নতুন বিধিতে এই ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ এবং হজ যাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। কোনো রকম কাজ বা বসবাস করা যাবে না, করলে শাস্তির মুখোমুখি হতে হবে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। দেশের আদালতগুলোতে 2,000 বিচারকের বিপরীতে 40 লাখ মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি জানান, অনেকেই বিচার পেতে সারা জীবনের উপার্জন হারাচ্ছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রমাণিত অপ্রমাণিত আইন ও আদালত বিষয়ক সচেতনতামূলক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। স্মার্ট বাংলাদেশ তখনই হবে যখন দেশের সব নাগরিকের বিচার পাওয়ার পথ সহজ হবে বলেও জানান তিনি। আইনি প্রতিকার ও আদালত সম্পর্কে সচেতন করে তুলবে মানুষকে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আইন আদালত সম্পর্কে ধারণা সুস্পষ্ট হবে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। ন্যায় বিচার পেতে সহায়তা করবে বলেও জানান তিনি। অনুষ্ঠান প্রয়োগ আয়োজনে সুপ্রিম কোর্ট লিগে তারা এটা বুঝতে পারলে এবং এটা তাদের জন্য কার্যকর হবে বলে দেশের মাত্র 2,000 বিচারক 40 লক্ষেরও অধিক মামলা নিষ্পত্তির কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবুও মামলা জট হতে আমরা পরিত্রাণ পাচ্ছি না। অনেক ক্ষেত্রেই একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে 10-12 বছর লেগে যায়। ইতোমধ্যে হয়তো বিচার প্রার্থী লোকটি সর্বশান্ত হয়ে যাচ্ছে, মামলার খরচ চারাদিকে। এসবই আমাদের দেশের বাস্তবতা। সৌদি আরবে লোহাগড়া প্রবাসী সমিতির উদ্যোগে মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মক্কার একটি হোটেলে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রামের লোহাগড়ার কৃতি সন্তান ও সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া পবিত্র কাবা ঘরের প্রধান ক্যালিগ্রাফার মোক্তার আলম মফিজুর রহমান আল সৌদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. আবু তাহের ও সাধারণ সম্পাদক তারেক আজিজ। অনুষ্ঠান শেষে প্রবাসীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এবারে পার্টিক্স খেলার খবর। বাংলাদেশ পুলিশকে 2-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে প্রতিপক্ষে রক্ষণের চাপ তৈরি করে আলফাজ আহমেদের দল, কিন্তু খেলার ধারার বিপরীতে দ্বিতীয়ার্ধের শুরুতে পুলিশকে এগিয়ে দেন এডওয়ার্ড মারিয়ভ। যদিও ম্যাচে ফিরতে সময় নেয়নি সাদা কালো জার্সিধারীরা। 68 মিনিটে ইমানুয়েল সানডে সমতায় ফেরান বর্তমান চ্যাম্পিয়নদের। এরপর 78 মিনিটে শাহরিয়ার ইমনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার ক্লাবটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। 139 উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ আজ। মন্ত্রী এমপি সহ যে কারো প্রভাব বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ সিইসির। পাটুরিয়া দৌলতদিয়ায় এখনই দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দরকার নেই বললেন প্রধানমন্ত্রী। টাকা অপচয় না করে সড়ক ও সেতু বিভাগকে সমন্বয় করে কাজ করার নির্দেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। টাকা ছাড়ে দুপক্ষই একমত। ভিসা ইস্যু প্রক্রিয়া শেষ না হওয়ায় 11 মে পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজ যাত্রীদের বরণ করতে প্রস্তুত পবিত্র নগরী মক্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।